সুপ্রিয় দর্শক, দুই মহান মানুষ প্রকৌশলী এফআর খান এবং প্রকৌশলী ডক্টর জামিল রেজা চৌধুরীকে নিয়ে আলোচনা করবার জন্য আজকে ৭১-এর বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোজাম্মেল বাবু। সুপ্রিয় দর্শক, এই দুজন মানুষ সম্পর্কে আমরা খুব কম জানি, যদিও নাম জানি আমরা প্রায় সকলেই। এফআর খান হচ্ছেন ফাদার অফ টিউবুলার ডিজাইন ফর হাই রাইজেস। আমাদের গ্রাম বাংলায় ছড়িয়ে থাকা দীর্ঘ আকৃতির ফাঁপা বাঁশি তার এই আবিষ্কারের প্রেরণা। সেখান থেকেই তিনি দেখেছেন যে একটা বাঁশ কী করে জয়েন্টে কিছু স্ট্রাকচারের কারণে অনেক লম্বা আকাশ ছুঁতে পারে। তার ভিত্তিতেই তিনি আবিষ্কার করেছিলেন তার টিউবুলার ডিজাইনের যেই প্রযুক্তি, এবং তার ভিত্তিতেই তৈরি হয়েছে পৃথিবীর বহু বড় বড় বিল্ডিং। তাকে বলা হয়ে থাকে আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং গ্রেটেস্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অব দ্য 20th সেঞ্চুরি। এত কিছু কি আমরা জানি? আমাদের দেশের এই মানুষটি বিশ্বজুড়ে এত নাম কুড়িয়েছেন, আমরা তাকে কতটা জানি, কতটা স্মরণ করি? তিনি একাধারে ছিলেন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্থপতি। তার কন্যা, তার প্রোটিজি বলা যায়, ইয়াসমিন সাবিনা খান, তিনিও একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তিনি তাকে আখ্যায়িত করেছেন স্ট্রাকচারাল আর্টিস্ট অফ আরবান বিল্ডিং ফর্মস। শুধু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং তিনি সীমাবদ্ধ থাকেননি, তিনি কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাডেরও অন্যতম পথিকৃৎ। তিনি শিয়ার সহ বহু স্কাই স্ক্রেপারের ডিজাইন করেছেন। 1988 সাল পর্যন্ত 110 তলার এই শিয়ার টাওয়ারটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন। 1982 সালের 27শে মার্চ মাত্র 52 বছর বয়সে তার জীবন অবসান ঘটে। এই এপ্রিল মাস, 3রা এপ্রিল 1929 তার জন্ম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকেও বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। অপর মহান প্রকৌশলী আমার সরাসরি শিক্ষক ডক্টর জামিল রেজা চৌধুরী 77 বছর বয়সে 2020 সালে আমাদেরকে ছেড়ে চলে যান। ডক্টর এফআর খান মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মজীবন কাটালেও ডক্টর জামিল রেজা চৌধুরী তার কর্মজীবন মূলত বাংলাদেশেই অতিবাহিত করেছেন। বাংলাদেশের প্রায় সকল বড় স্থাপনা, বিশেষত যমুনা এবং পদ্মা সেতুর ডিজাইনের ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। বিশ্বব্যাংকের অন্যায় দুর্নীতির অভিযোগ মোকাবেলাতেও তিনি অনমনীয় দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তিনি ছিলেন বুয়েট কম্পিউটার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। পরিবেশ আন্দোলনেরও তিনি পথিকৃৎ। 21শে পদক পাওয়া এ গুণী মানুষ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তাকে নিয়ে কথা বলবার সামর্থ্য আমাদের খুবই সামান্য, তারপরও আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তার সম্পর্কে কথা বলার জন্য। আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রকৌশলী ডক্টর এফআর খানের ভ্রাতুষ্পুত্র এবং তিনিও এফআর খানের একজন প্রোটিজি। তার নামও এফআর খান। তিনি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজের ব্যবস্থাপনা পরিচালক। ডক্টর এফআর খান, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও রয়েছেন কারিশমা ফারিন চৌধুরী। তিনি আমার প্রিয় শিক্ষক ডক্টর জামিল রেজা চৌধুরীর কন্যা এবং প্রোটিজি প্রকৌশলী। কারিশমা ফারিন চৌধুরী লিডসে অবস্থান করেন এবং সেখানে অধ্যাপনা করেন। এবং আরও আছেন ডক্টর জামিল রেজা চৌধুরীর আরেকজন ছাত্র, কথাসাহিত্যিক, সাংবাদিক আনিসুল হক। আমি প্রথমেই বলেছি যে এই দুই মহান মানুষ সম্পর্কে আমাদের বলার সক্ষমতা খুবই কম, জানাটাই অনেক বেশি জরুরি। আমরা ভবিষ্যতে তাদের সম্পর্কে আরও জানার চেষ্টা করব। আমি মনে করি তাদের নিয়ে গবেষণার প্রচুর সুযোগ রয়েছে। আমি প্রথমে যদি
এফআর খান, আপনাকে দিয়ে শুরু করি। আপনি প্রথমে যদি ডক্টর এফআর খানকে মূল্যায়ন করেন, পরের পর্বে আপনি জামিল রেজা চৌধুরী সাহেব সম্পর্কে যদি কিছু বলতে চান সেই পর্বে বলবো। ডক্টর এফআর খান। এফআর খান। জি, এই কনফিউশনটা সারা জীবনই থাকবে আর কি। ডক্টর এফআর খান আমার চাচা, আর আমিও এফআর খান। তো ধন্যবাদ। অ্যাকচুয়ালি এফআর খান সাহেব সম্বন্ধে বলতে গেলে, মানে মেট এফআর খান সম্বন্ধে বলতে গেলে, আমি ওনার ছোটকাল থেকে একটু বলতে চাই যে ঘটনাগুলি অনেকেই জানে না। তার ভিতরে প্রথমে হচ্ছে যে উনি ছোটকালে আমার দাদা বলতেন যে উনি কিন্তু প্রথম থেকে এত বোঝা যায় না যে এত সিরিয়াস কাইন্ড অফ পার্সন কিংবা ওই ধরনের একদম পড়ুক ছাত্র ছিলেন না। সো দাদা ম্যাথমেটিশিয়ান ছিল বলে উনি একটু গণিত ছিলেন। তো এক পর্যায়ে কি দাদা ঠিক করলেন যে আমাকে দাদা ডাইরেক্ট ম্যাথমেটিশিয়ান ডিপার্টমেন্টে না নিয়ে ইঞ্জিনিয়ারিং এ দিলে পরে ওনার লাইফস্টাইলটা আর একটু ডিসিপ্লিন এবং প্রপারলি। তো সেই হিসাবে তাকে উনি দাদা পোস্টিং ছিলেন তখন কলকাতা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করা হয় এবং ওখানে ওনার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স যেটাকে আমরা বলি সেটা উনি চর্চা করা আরম্ভ করলেন এবং বাবার সঙ্গে, মানে দাদার সঙ্গে এটা নিয়ে প্রায় সন্ধ্যায় বিভিন্ন আলোচনা করতেন। এই যে ফাদার অ্যান্ড সান একটা রিলেশনশিপ ছিল, সেটা আমার দাদার কাছে আমি যখন স্কুলে পড়ি অনেকবার শুনেছি। কিন্তু ওনার কিন্তু একটা কালচারাল সাইড ছিল ওনার ভিতরে, এবং উনি সায়েন্স চুজ করেছিলেন এগেইনস্ট যেটাকে আমরা বলি লিবারাল আর্টসের পরিবর্তে। কিন্তু মনে মনে উনি সবসময় বলতেন যে উনি গান ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, মানুষ ভালোবাসেন, উপরে উনি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। সো ওনার এই যে মানুষ সাইডটা, দিস ইজ এ ভেরি ভেরি স্ট্রং থিং, যেটা ওনাকে আগে সাহায্য করেছে। 1974 সালে ডক্টর জামিল রেজা চৌধুরীর সঙ্গে ওনার একটা ইন্টারাকশন হয় ব্যাংককে। তো উনি সেখান থেকে ফেরার সময় ঢাকায় বললেন যে তোমাদের, আমি জাস্ট তখন বুয়েটে ভর্তি হয়েছি 73-তে, তো বললো তোমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ডক্টর জামিল রেজা চৌধুরী একজন আছেন, অত্যন্ত ব্রাইট ছেলে, ঠিক এইভাবে বলেছে। তো আমি বললাম যে চাচা আমার সঙ্গে এখনো অত ডাইরেক্টই হয়নি, আমি ক্লাস আরম্ভ করলে পাবো। ব্রাইট বলতে আপনি? তো উনি বললেন যে আমি যতটুকু অর্জন করতে পেরেছি, জামিল যদি চেষ্টা করে তাহলে আমার থেকে বেশি করতে পারবে। উনি, আমি স্যারকে বলে অনেকবারই এই কথা বলেছি, স্যার শুধু মুচকিয়েছেন, মানে জামিল স্যার। কিন্তু এই কথাটা ওনার মুখ থেকে শোনাটা যে একটা কত বড় পাওয়া, এটা জামিল স্যার প্রত্যেকবার সেটা প্রমাণ করেছেন। কারণ ডক্টর এফআর খান সম্বন্ধে কোনো কিছু অনুষ্ঠান হোক, কোনো ওনার প্রতিবেদন হোক, ওনার চর্চার উপরে কাজ করা হোক, স্যারের বললে স্যার একবারে রাজি হয়েছিলেন। আর এই কালচারাল সাইডের সঙ্গে একটু আগে যে কথাটা আপনি বলছিলেন যে আমার পার্টিসিপেশন ইন দ্য লিবারেশন ওয়ার ইজ ফ্যান্টাস্টিক, বিকজ তখন ওই নিক্সন অ্যাডমিনিস্ট্রেশন হেনরি পুরোপুরিভাবে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন, যদিও আমেরিকার জনগণ পক্ষে ছিলেন, কিন্তু তারা জানতেন। তো ডক্টর খানের যেহেতু একটা তখন পরিচিতি হয়ে গেছে ওখানে সোসাইটিতে, সেই জন্য উনি বাংলাদেশ লিগ অফ আমেরিকা ফর্ম করলেন শিকাগোতে, এবং এরপর বাংলাদেশ ওয়েলফেয়ার ফান্ড ইয়ে করলেন, যে যারা ওই এম্বাসি থেকে পাকিস্তানি এম্বাসি ছেড়ে বাংলাদেশে সাপোর্টে চলে আসবে তাদের দেখাশোনা এবং টাকা পয়সার ব্যবস্থা করার জন্য। এবং এটারও উনি চেয়ার আরম্ভ করলেন, যেটাকে পরে বাংলাদেশ ডিফেন্স লিগ হিসাবে বলা হতো। সো লিবারেশন যুদ্ধের সময় এই ডিফেন্স লিগ ওয়াজ ভেরি হেল্পফুল, অ্যান্ড আমেরিকান জনগণের কাছে উনি এবং ওনার সহযোগিতারা ছিলেন, অনেকে এখনো বেঁচে আছে। সো ওনারা মিলে বাংলাদেশ লিবারেশন ওয়ার্ড থেকে সেটাকে তুলে ধরতে পেরেছিলেন। আমি তো এক মিনিট, আমি লাস্ট বাংলা লিবারেশন পরেও এই বাংলাদেশ ফান্ডটা বাংলাদেশ ফাউন্ডেশন নামে চলছে, এখনো চলছে ওটা, এবং ওটা ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক কিংবা হেলথ সেক্টরে
যে এইসব কাজ হচ্ছে সেগুলিতে এখনো ওটার ওটার ব্যাকআপে চলছে। ওনার লাস্ট ইচ্ছা ছিল যে ওনার মধ্য বয়সে উনি বাংলাদেশে ফিরে আসবেন, উনি যখন 55 হয়ে যাবেন, এবং এখানে এই জন্য ওনার জন্য বাড়ি ঘর দেখা হয়েছিল, এবং উনি অ্যাফোর্ডেবল হাউসিং এর উপর কাজ করেন। দ্যাট ওয়াজ হিজ লাস্ট যে উইশ। যে এরফান খান, আপনার কাছে আবার ফিরবো। মানে চিন্তা করা যায় একটা মানুষ মাত্র 52 বছর বয়সে কি অবদান রেখে গেছেন। যদি তাকে আমরা, পৃথিবী যদি আরও কিছুদিন পেত, তাহলে আমরা আরও নিশ্চয়ই অনেক বড় আবিষ্কার তার কাছ থেকে পেতাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান স্থপতি মুস্তফা খালিদ। মুস্তফা খালিদ আমার ব্যক্তিগত বন্ধু, এবং আমরা বুয়েটে একসঙ্গে লেখাপড়া করেছি। এবং এখানে একটা প্রেক্ষাপট তুলতেই চাই যে ডক্টর এরফান খান একই সঙ্গে ছিলেন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট। আর পলাশ আর আমি যুগ্মভাবে এই কাজটা করতাম। ওর যখন স্ট্রাকচার পরীক্ষা থাকতো, তার 2-3 দিন আগ থেকে রাতে তার বাসায় আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হতো, এবং আমরা স্ট্রাকচারটা একসাথে পড়ার চেষ্টা করতাম। পলাশ, মুস্তফা খালিদ, আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই দুই মহান মানুষকে, দুই মহান প্রকৌশলী, স্থপতি? এবং এবং এরফান খানকে তো আসলে তার মানে ম্যাথমেটিক্সেও তার অনেক লেখাপড়া ছিল। সো কিভাবে, কোনো সংজ্ঞায় না ফেলে দুই মহান মানুষ বলাটাই ভালো, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ মোজাম্মেল বাবু। ও তো বলেইছে যে আসলে আমরা একসাথে সময়কালটা কাটিয়েছি। মূলত আসলে এই দুইজন মানসিক মিথ আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম একটা মিথের মতন ছিল যে জেআরসি, আমরা তখনও এই নামটাই জানতাম, সবাই এই নামেই তাকে ডাকতো, এরফান খান, এই নামেই ওনাদেরকে। ওনাকে তো আর দেখার কোনো সুযোগ হয়নি, কিন্তু ওনার সম্বন্ধে অনেক রকম এই যে মিথিক্যাল গল্পগুলো আমরা শুনেছি। জামিলুর রেজা স্যারের সঙ্গে আসলে ক্ষণে ক্ষণে আমার এই পেশাগত জীবনে এসে অনেকবারই সাক্ষাৎ হয়েছে, কিন্তু স্যারের মানে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে মানুষ, আমি অনেক কিছু হতে পারি, আমি বড় স্থপতি হতে পারি, আমি বড় গায়ক হতে পারি, বড় প্রকৌশলী হতে পারি, ডাক্তার হতে পারি, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, বড় একটা মানুষ হওয়া, যে জিনিসটার আমরা মনে করি যে আমাদের ঘাটতি আছে, জামিলুর রেজা স্যার সেরকম একজন মানুষ। আজকে 1 বছর হলো, ঠিক এরকমই একটা দিনে গত বছর সকালবেলা ঘুম থেকে এইরকম একটা সংবাদ পাবো, উনি যেমন সবাইকে মানে চমকে দিয়ে চলে গেছেন নিভৃতে, সেরকমই একটা পরিস্থিতি আজকে আবার মোটা সকাল থেকেই সেরকম হয়ে আছে। স্যারের সাথে অনেক স্মৃতি। এরফান খান, উনার সম্বন্ধে তো আসলে বলার কিছু নাই, আমাদের ফয়েজ ভাই অনেকখানি কি বলেছেন, ওনাকে সবাই বিশ্বব্যাপী সবাই চিনে। তো আমার মনে হয় যে জামিলুর স্যার, আমাদের এক একটা জাতির কতজন অভিভাবক থাকেন, আমি আরো কয়েকজনের নাম, বা একজনের নাম আনিসুজ্জামান স্যার যেমন ছিলেন যে অভিভাবক কারিগরি ক্ষেত্রে, জামিলুর রেজা স্যার ছিলেন একজন নিরপেক্ষ অভিভাবক। এমন কোন সরকার নেই যে জামিলুর রেজা স্যারের কাছে গিয়ে তার সাহায্য চাননি। স্যারের গুণগুলো তো আসলে বলার শেষ নেই। সেই 43 সালে, তারপরে এত অল্প বয়সে, উনার অনেক জুনিয়র আছেন যারা উনার সিনিয়র আসলে বয়সে, এরকম একটা আমি বলি যে প্রোডিজি ছিলেন উনি। তো সেই অবস্থা থেকে জামিলুর রেজা স্যারের অভাব আমরা সবসময় অনুভব করব, এরফান খান স্যারের অভাবও অনুভব করব। উনি যদিও চলে গিয়েছিলেন, কিন্তু উনি তো লিজেন্ড, ওনারা দুজনই লিজেন্ড, ওনারা দুজনই মিথ। এরকম একটা অবস্থায় আমরা অবস্থান করছি। তো সেই অবস্থায় আমরা মনে করি যে ওনারা যা করে গেছেন সেটা তো আসলে শেষ হবার নয়, সেটার মৃত্যু হয় না। ওনারা হয়তো দেহ ত্যাগ করেছেন, কিন্তু ওনাদের যে সৃষ্টি, সেই সৃষ্টির কোনো সমাপ্তি নেই। এবং আমরা যদি তাকে ভর করে আমাদের কাজগুলো করতে পারি, যে একজন প্রকৌশলী জামিলুর রেজা স্যার, একজন কম্পিউটার বিশেষজ্ঞ, সবকিছু জামিলুর রেজা স্যার ছিলেন, কিন্তু একজন মানুষ যে কত ভালো হতে পারেন সেই জিনিসটা আমরা অন্তত অনুধাবন করতে পারবো। আর বাকিটা তো আমার নিজস্ব যার যার মেধা, তার দেয়া জ্ঞানের উপর ভিত্তি করে আমরা এগিয়ে যেতে পারি, সামনে আমাদের এগোতেই হবে। এবং তার অনেক কর্ম, যেখানে তাকাবো সেখানেই দেখবো যে জেআরসি মানে আমাদের জামিলুর রেজা স্যারের ছোঁয়া সেখানে আছে। সেই পদ্মা ব্রিজ বলি, যমুনা ব্রিজ বলি, যাই বলি, দেশের রাষ্ট্রীয় যে বৃহৎ প্রকল্পগুলো আছে
ওখানে কিন্তু তিনি ছিলেন সবসময়, এবং আসলে তিনি থাকবেন। আমরা যারা কারিগরি বিষয়ে আছি বা একজন মনে করি যে একজন ভালো মানুষের দৃষ্টান্ত যদি আমরা টেনে আনতে চাই, তাহলে কিছু কিছু মানুষকে আমাদের সারা জীবনই স্মরণ করতে হবে, পুরো জাতি হিসাবে এবং দেশ হিসাবে। তো আমি আজকে সেই দুজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি করে, মানে আমার যে কথাটা মূল্যায়নের কথা বললো, আমার সেই ধৃষ্টতা নেই ওনাদেরকে মূল্যায়ন করার, কিন্তু আমার সেই ক্ষমতা আছে ওনাদের প্রতি প্রণতি জানানো। ধন্যবাদ মোস্তফা কালী। আমাদের সঙ্গে আনিসুল হক এবং কারিশমা আছেন। আমরা একটা ছোট বিরতি নিয়ে ফেরত আসছি তাদের কাছে। আবার ফেরত এলাম একাত্তরের বিশেষ আয়োজনে। আমরা কথা বলছিলাম ডক্টর এফআর খান এবং ডক্টর জামিলুর রেজা চৌধুরী নিয়ে। আমরা ওনার ভ্রাতুষ্পুত্র এফআর খান এবং স্থপতি মোস্তফা কালীদের কাছ থেকে শুনলাম। এখন আমি যাব ডক্টর জামিলুর রেজা চৌধুরীর আরেকজন সাক্ষাৎ ছাত্র আনিসুল হক। আনিসুল হক আর আমি মূলত কক্ষচ্যুত বলবো না, আমরা ডক্টর জামিলুর রেজা চৌধুরীর গ্যালাক্সিচ্যুত ছাত্র। তবে আনিসুল হক প্রকৌশল গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে গেলেও সেখানে তিনি ধ্রুবতারার মতোই প্রতিষ্ঠিত হয়েছেন। এবং আমি মনে করি যে একদম স্ট্রাকচারের কাজে না থাকলেও যে গণিত শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান মনস্কতা মানুষের অন্যান্য ক্রিয়েটিভ ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখে, এবং অঙ্ক জানার ব্যাপারটা পরিমিতির উপর ব্যাপক ছাপ রাখে, সেটা কবিতা লিখি আর উপন্যাস লিখি আর গল্পই লিখি। আনিসুল হক, আপনার কাছে সরাসরি এফআর খান এবং স্যারকে নিয়ে, জামিল স্যারের নিয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ মোজাম্মেল বাবু ভাই। আমি যে প্রকৌশলী এরকম সমাবেশে আসলে সেটা মনে হয়। তো আমি প্রথমেই জামিলুর রেজা চৌধুরী স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাকে কিন্তু শিল্প, সাহিত্য এবং সাংবাদিকতায় থাকতে যে মানুষটা খুব উৎসাহিত করেছেন সেটা হচ্ছে জামিলুর রেজা চৌধুরী। আমি তো বুয়েটের ইউকসুর বার্ষিকী সম্পাদক হলাম, তখন স্যার আমাদের এই ম্যাগাজিন কমিটি, টেকনিক্যাল জার্নাল, ওইটার চেয়ারম্যান ছিলেন এডিটোরিয়াল বোর্ডে। এই জন্য তার সাথে আমাকে দেখা করতে হতো, মিটিং করতে হতো। পরে তো আমি আমাদের মোজাম্মেল বাবু ভাই সম্পাদিত পূর্বাভাস পত্রিকায় সরাসরি গিয়ে যোগ দিই। আমি কিন্তু শেষ পরীক্ষার দিন আমার মনে আছে মোজাম্মেল বাবু ভাই একটা গাড়ি নিয়ে আমাদের শহীদস্মৃতি হলে এসে বললেন, মিটুন নেমে আয়, আমার ডাকনাম মিটুন, এসে বললেন চল আমরা একটা পত্রিকায় করি। আমি পত্রিকায় জয়েন করি। তখন স্যার যেহেতু আমার সঙ্গে খুবই সুসম্পর্ক, কারণ আমরা একই বোর্ডে, উনি আমাকে ফোন করে করে আমার লেখার প্রশংসা করতেন এবং বলতেন, আনিস তুমি কিন্তু এই সাংবাদিকতা এবং সাহিত্যে থেকে যাবে এবং দেখবে যে তুমি ভালো করবে, কারণ ইঞ্জিনিয়াররা ভালো করে। এই যে দেখো আবুল হায়াত সাহেব কত সুন্দর অভিনয় করছেন, কোনো অসুবিধা তো হচ্ছে না। কাজে আমার যখন এই ক্যারিয়ার নিয়ে খুবই দুশ্চিন্তা ছিল, কারণ আমার আম্মা খুব দুশ্চিন্তা করতেন, তখন একজন মাত্র মানুষ যিনি আমাকে প্রতিদিন উৎসাহিত করেছেন তিনি হচ্ছেন জামিলুর রেজা চৌধুরী। আমি বইমেলায় যেতাম, আমার বই বেরোতো, কবিতার বই, দৌড়ে গিয়ে স্যারের হাতে দিয়ে আসতাম, স্যার পড়ে আবার আমাকে এটার মন্তব্য করতেন। তো সেই দিক থেকে আমি জামিলুর রেজা চৌধুরী স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। অপূর্ব একজন মানুষ ছিলেন। আমার মনে আছে যে এটা কারিশমার বিয়েতে বা তার ভাইয়ের বিয়েতে লিফট বন্ধ ছিল, কিন্তু আমার 4তলা বাসায় উনি হেঁটে হেঁটে এসে আমাকে বিয়ের কার্ড দিয়ে গিয়েছিলেন। আর বাংলাদেশের এই যে যা হয়েছে তার পেছনে তো স্যারের অনেক অবদান আছে। আজকে আমরা যে ডিজিটাল বাংলাদেশ প্রায় করেই ফেলেছি, এটা সূচনা কিন্তু আমাদের স্যারের হাত দিয়ে হয়েছিল। কারণ বুয়েটের প্রথম মেইন ফ্রেম কম্পিউটার, এটা বাবু ভাই জানেন, কম্পিউটার সেন্টারে উনি গেছেন, এটা প্রতিষ্ঠাতা পরিচালক তিনি ছিলেন। পরবর্তীকালে বাংলাদেশটা এই কম্পিউটার এবং ইন্টারনেট এটার কি হবে, এটার প্রথম যারা নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্বপ্নদ্রষ্টা ছিলেন জামিলুর রেজা চৌধুরী স্যার তাদের একজন। আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট জাতীয় কমিটি আছে। আমরা যে পরবর্তীকালে অনেক বড় বড় ঝড় ঝঞ্ঝা সাইক্লোনে ভালো করলাম, এই যে রেজিলিয়েন্স দেখালাম, এর পেছনে কিন্তু আমাদের জামিলুর রেজা চৌধুরী স্যারদের পরিকল্পনা কাজ করেছে। কারণ সাইক্লোন শেল্টার বানানো, আমাদের যে ডিএপি, ডিটেল এরিয়া প্ল্যান, এটার পেছনে জামিলুর রেজা চৌধুরী স্যার আছেন। আমাদের অবশ্যই দুটো বড় প্রজেক্ট, একটা হচ্ছে বঙ্গবন্ধু যমুনা সেতু, সেটার সঙ্গে স্যার যুক্ত ছিলেন, এবং এদিক থেকে পদ্মা সেতু, যেটা আমাদের মোজাম্মেল বাবু ভাই ইঙ্গিত দিয়েছিলেন যে প্রথম দিকে বিশ্বব্যাংক যে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে কথা বলছিল, ওই সময় স্যার খুব দৃঢ় অবস্থান নিয়েছেন,
টেকনিক্যালি তো তিনি উপদেষ্টা বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এগুলি দেখেছেন, এই কাজটা তিনি করেছেন। কিন্তু আমি আরেকটা কথা বলবো যে এফআর খান সম্পর্কে আমি কিন্তু জেনেছি স্যারের লেখা পড়ে, মানে জামিলুর রেজা চৌধুরী স্যার এফআর খানকে আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছেন। আমার মনে আছে আমি সিএস টাওয়ারে গিয়েছিলাম এবং নিচে যখন নেমে এলাম তখন দেখলাম যে এফআর খানের একটা আবক্ষ মূর্তি, এবং সেখানে তার ওই কথাটা লেখা ছিল, a technical person must not be lost in his own technology. He must know to appreciate life, and life is music, art, poetry, and most importantly, people, man. যেটা আমাদের এই এফআর খান ভাই স্যারও বললেন যে উনি সঙ্গীত পছন্দ করতেন। আমরা একটা ছবি দেখে এফআর খানের ইন্টারনেট ঘাটলে দেখবেন যে উনি হারমোনিয়াম বাজাচ্ছেন চারিদিকে। রবীন্দ্রসঙ্গীত আমাদের এফআর খান সাহেবের খুব প্রিয় ছিল, এই কারণেই তিনি এবং বলছেন যে সঙ্গীত মানবিক প্রকৌশলী, যেটা সবচেয়ে বেশি দরকার। সঙ্গীত, শিল্প, নাটক এবং সবচেয়ে বড় কথা মানুষের কথা ভাবতে হবে। সেইটারই আমি মনে করি যে সেই কারণেই তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর আইনস্টাইন, সেই কারণেই তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ, আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ প্রকৌশলী। একইভাবে আমাদের জামিলুর রেজা চৌধুরী স্যার ওই বোধটাতে, ওই ফিলোসফিটাতে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন। স্যার বই পড়তেন, স্যার ক্রিকেট টিমের মেম্বার ছিলেন, স্যার ফিল্ম ক্লাব করেছিলেন আমাদের জামিলুর রেজা চৌধুরী স্যার, এবং সবটা মিলে একটা পরিপূর্ণ মানুষ। আর ব্রেনটা ছিল কম্পিউটার। বুয়েটের কে কোথায় আছে, তাদের আত্মীয় স্বজন কে কোথায় আছে, এটা উনি বলতে পারেন। মানে উনি ধানমন্ডি লেক দিয়ে হাঁটার সময় আমার ভাই বোনদের সাথে দেখা হলে প্রত্যেকটা ভাই বোনকে আলাদা আলাদা করে চিনতেন এবং তাদের সাথে গল্প করতেন। মানে এটা একটা অদ্ভুত ঘটনা যে আমাকে চেনে, আমাকে ভালোবাসেন, ঠিক আছে, আমার ভাই বোনদের সঙ্গে দাঁড়িয়ে ধানমন্ডি লেকের পাশে গল্প করার তো দরকার নাই, তিনি এটা করতেন। আমি বলি যে এফআর খান যেমন একজন বিশ্বব্যাপী, যেটা আমরা বলছি তিনি কিংবদন্তি প্রকৌশলী, তার যে ফিলোসফিটা ছিল মানবিক প্রকৌশলী, আর্টস অ্যাপ্রিসিয়েট করতে পারে এমন প্রকৌশলী, সেটা ছিলেন জামিলুর রেজা চৌধুরী। এই কারণে জামিলুর রেজা চৌধুরী স্যার শুধু কিন্তু বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং এর খোপের ভেতরে নাই, তিনি জাতীয় অধ্যাপক হয়েছেন, তিনি উপদেষ্টা হয়েছেন এই বাংলাদেশটাকে নির্মাণে। এবং সবচেয়ে বড় কথা, এফআর খানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া থাকা সত্ত্বেও বাংলাদেশের মতো দেশে এসে বাংলাদেশটাকে গড়তে চেয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। এই দুই মহানকে আমরা একসঙ্গে স্মরণ করছি। এই সুযোগ করে দেওয়ার জন্য ৭১ টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ আনিসুল হক। আসলে মানে আপনি ঠিকই বলেছেন যে উনি কিভাবে যে মনে রাখতেন। উনি আনিসুল হকের মতো আমার বাবাও আমার ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। মাঝে মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সূত্রে তিনিও প্রকৌশলী ছিলেন, তার সাথে যোগাযোগ ছিল স্যারের, মাঝে মাঝে স্যারের সাথে দেখা করতো এবং স্যার সবসময়ই আশ্বস্ত করতেন যে যার যেটা ভালো লাগে করুক, কোনো চিন্তার কোনো কারণ নাই। এবং জামিলুর রেজা চৌধুরী স্যার আমার থিসিস টিচার ছিলেন। আমি প্রায়ই তাকে যে বলতাম, স্যার আমি তো কি করব, আমি তো আমার পত্রিকা এখন দেশের অন্যতম প্রধান পত্রিকা, এরশাদ বিরোধী আন্দোলনে আমি আর রাজপথে থাকতে হয়, স্যার আমি কি করব? তো তুমি যা করছো তাই করো। এবং আমার থিসিস শেষ করার ক্ষেত্রে আমার মনে হয় স্যার আমার সাথে মিলে আবার 87 সালে আবার নতুন করে থিসিস করেছিলেন। কেননা আমার থিসিসটা ছিল হচ্ছে একটা কম্পিউটারের মাধ্যমে আমাদের বিল্ডিংয়ের এস্টিমেশন, যেটা খুবই নতুন তখন 87-র দিকে, মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করে আমি আর স্যার এটা একসঙ্গেই করেছি, মূলত তিনিই করেছেন। সুতরাং স্যার যে কী ছিল এটা আর বলে বোঝানো যাবে না। তবে প্রকৌশলীদের পরিবারে একটা পিয়ার প্রেশার থাকে পরের প্রজন্মকে প্রকৌশলী হিসেবে আসার এবং প্রোটিজি হিসেবে তৈরি হওয়ার। তেমনি আরেকজন প্রোটিজি জামিলুর রেজা চৌধুরী স্যারের মেয়ে কারিশমা ফারিন। আপনি যদি আমাদেরকে স্যার সম্পর্কে, এফআর খান সম্পর্কে, এই মানবিক আমি জানি যে জামিলুর রেজা চৌধুরী স্যারও গান, রবীন্দ্রসঙ্গীত এবং সব ধরনের গানই খুব পছন্দ করতেন, চর্চাও করতেন। আপনি যদি স্যার সম্পর্কে কিছু বলতেন। ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আসলে আমার এফআর খানের কাজের সাথে পরিচয় আমার বাবার হাত ধরেই, কারণ আমার ওনাকে সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। তো আমার মনে আছে প্রথমে আমি ক্লাস 5-এ থাকতে একবার এইম ইন লাইফ রচনা লিখতে দিল আমাদের। তো তখন আমার ইঞ্জিনিয়ারিং এর প্রতি আগ্রহ ছিল, তো আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেডই লিখলাম যে আমি প্রকৌশলী হতে চাই। তো আমার বাবা আবার আমার ইংলিশটা উনি পড়াতেন। তো উনি সেটা দেখে বললেন যে তুমি এফআর খান সম্পর্কে লেখো এখানে। এবং তখন বললেন যে আসলে যে তখন আমি লিখলাম যে মানে উনি আমাকে বললেন এফআর খান কি কি কাজ করেছেন, এবং সেই ছোটবেলা থেকেই আমার এফআর খান নামটার সাথে পরিচয়।
এবং তখন আমি লিখেছিলাম যে মানে আমি আসলে তার জীবনী পড়ে উদ্বুদ্ধ হয়ে আমি প্রকৌশল পেশার প্রতি আরো আগ্রহী হয়ে উঠেছি। তারপর এফআর খানের সাথে নামের সাথে আমার আরেকটা যেটা আমার পরিচয় সেটা হচ্ছে যখন আমি বুয়েটে পড়ি তখন আমাদের একটা অ্যাওয়ার্ড ছিল, এফআর খান অ্যাওয়ার্ড। সেটা থার্ড ইয়ারে যে ফার্স্ট হতো তাকে দেয়া হতো। তো সেটা আহ, পাওয়ার চেয়েও যেটা বড় সাহায্য ছিল আমার কাছে, আমি যখন পরে পিএইচডির জন্য অ্যাপ্লাই করি বাইরে, তখন আমি বাংলাদেশ থেকে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছি, বা তখনও তো বুয়েটকে সবাই অতটা চিনে না, 2002 সালের কথা। তখন আমি লিখেছিলাম যেটা একটা আমি মনে করি সেটা আমার ক্যারিয়ারে খুবই সহায়ক হয়েছে। সেটা হচ্ছে যে আম, আমি এমন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি যেখান থেকে এফআর খান পাশ করেছিলেন, এবং হি ইজ দ্য ডিজাইনার অফ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। সো আমার কাছে মনে হয় যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে এবং বুয়েটকে আহ, পরিচিত করার ক্ষেত্রে তার যে অবদান সেটা অনেক সময় আমরা যথার্থভাবে উপলব্ধি করি না, কিন্তু আসলে সেটা একটা বিশেষ অবদান ছিল। তারপর লাস্ট যেটা আসলে আমার বাবার সাথে আমার মার্চের দিকে একবার আবার এফআর খানকে নিয়ে কথা হয়। সেটা হচ্ছে আমার ছেলে, ও তখন 8 বছর। আমাদের এখানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সব বাচ্চাদেরকে বলা হলো 5 লাইন মতো বলতে হবে বাংলাদেশের একজন মহামানব সম্পর্কে। তো সবাই রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এরকম সবাইকে চুজ করলো। তো আমার বাবা বললেন ওকে যে না, তুমি এফআর খান সম্পর্কে বলো। এবং তখন ওকেও উনি আসলে এফআর খানের অনেক গল্প বলেছিলেন, এবং আহ, তখন ও একটা প্রেজেন্টেশন বানিয়েছিল যেটা পরে আসলে করোনার কারণে ও আর পরিবেশন করতে পারে নাই। কিন্তু মানে গত বছর মার্চ মাসেও আসলে আমাদের এফআর খানকে নিয়ে অনেক কথা হচ্ছিল আমার বাবার সাথে। তো এই তিনটাই আমি বলতে চাই। আর আপনি যদি আর আরেকটা যেটা এখন, জি বলেন। আপনি যদি স্যার সম্পর্কে, জামিল রাজু চৌধুরী স্যার সম্পর্কে কিছু, বাবা সম্পর্কে। হ্যাঁ, আমার আসলে আমার বাবা সম্পর্কে তো আসলে আমার অবশ্যই আমার দেখাটা একদম অন্যদের চেয়ে অন্যরকম। তো আমি বলতে পারি যে আমি এমনিটা চিন্তা করছিলাম যে আমি বিভিন্ন শিক্ষার মধ্যে থেকে কোন কোন জিনিসগুলো আসলে আমি সবচেয়ে বেশি শিখেছি ওনার কাছ থেকে। তার মধ্যে প্রথমটা যেটা আরো অনেকের কথাতেই উঠে এসছে, সেটা হচ্ছে উনি খুব ওয়েল রাউন্ডেড শিক্ষা বলেন বা ওয়েল রাউন্ডেড জীবনের বিশ্বাসী ছিলেন। শুধু পড়াশোনা করতে হবে তা না, যে পড়াশোনার সাথে সাথে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, তারপর অনেক পড়তে হবে, অনেক বিষয় জানতে হবে। এবং আমি দেখেছি যে আমি আমার পরীক্ষার ফলাফলের চাইতে যখন আমি একটা বিতর্ক প্রতিযোগিতায় যেতাম বা অন্য কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম, সেটাই তাকে বেশি আনন্দ দিত। এটা একটা শিক্ষা। আরেকটা উনি সবসময় বলতেন খুব যে মানে লাইফ ইজ এ ম্যারাথন নট এ স্প্রিন্ট। কাজেই ছোটবেলায় যে ফার্স্ট হতেই হবে এবং ফার্স্ট হওয়ার জন্য খুব চেষ্টা করতে হবে, সেরকম করলে বরং জীবন যুদ্ধে হাঁপিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে পরে গিয়ে আর কিছু করার এনার্জি থাকবে না। তো এটাও আমার কাছে তখন অতটা না বুঝলেও আমি এখন আরো বেশি উপলব্ধি করি, আসলে সেটা একটা খুব বড় মেসেজ ছিল, যে আসলে মানে জীবনটা অনেক বড়, এবং অনেকে যে যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রথম দিকে হয়তো তাদের রেজাল্টে হোক বা যে কারণে হোক হয়তো তাদের আশানুরূপ ফলাফল হয় না, কিন্তু এতে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ জীবনে তারপরেও আরো অনেক দূর যাওয়া যায় এবং অনেক কিছু করা যায়। না, অসংখ্য। তৃতীয়ত একটা আমি যেটা বলবো যে আমি শিখেছি যেটা ওনার কাছ থেকে, জি বলুন বলুন। তৃতীয়ত আর একটা যেটা যে আমি শিখেছি যে আসলে আমি কখনোই, আমার মনে হয় নাই যে মেয়ে বলে আমি কোনো কিছু করতে পারবো না। কারণ উনি ছোটবেলা থেকেই আমাকে আমার ভাইকে খুব জেন্ডার নিউট্রাল ভাবে বড় করেছেন, যে আমরা একই ধরনের লেগো দিয়ে খেলতাম, জিগসো পাজল দিয়ে খেলতাম এই ধরনের। এবং পরবর্তীতেও আমি যখন প্রকৌশল পেশা বেছে নিলাম বা এটা আমার একটা বিশেষ ঘটনা মনে পড়ছে এই ক্ষেত্রে। আমরা মধ্যপাড়ায় হার্ড রক মাইন দেখতে গিয়েছিলাম আমরা একসাথে পারিবারিকভাবে। তখনও ওখানে নামার ভালো ব্যবস্থা ছিল না, একটা লোহার বালতিতে করে মাটির 300 ফুট নিচে নামতে হতো দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমাকে আশেপাশে সবাই বলছিলেন যে মানে মেয়েদের নামার জন্য ব্যাপারটা উপযুক্ত না, নিচে পানি থাকবে, কাদা থাকবে, তুমি নেমো না। কিন্তু উনি আমাকে একবারও মানা করেন না এবং আমি নেমেছিলাম ওইটা। তো এই যে একটা দৃষ্টিভঙ্গি, এটা আমাকে সবসময় মানে আমি কখনোই মনে করি না যে মেয়ে বলে আমি কোনো বিশেষ কাজ করতে পারবো না, কারণ এটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। উনি আমাকে মধ্যে এই বীজটা বপন করেছেন যে আসলে মানে আমি যা করতে চাই, আমি যদি পরিশ্রম করি, আমি সেটা অবশ্যই করতে পারবো।
অসংখ্য আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ আপনি শিখেছি বলবেন, সেটা আপনি হচ্ছে বলেন। গিয়ে যে আচ্ছা, আমি শিখেছি সেটা হচ্ছে যে এই যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, যে আসলে আহ, মানে জীবনের এই টাকা পয়সা বা এই ধরনের বাহ্যিক ব্যাপারগুলো আসলে ক্ষণস্থায়ী। যেটা আসলে আহ, আমরা যদি আসলে আহ, এই জ্ঞান অর্জনের আনন্দটা একবার উপভোগ করতে পারি, তাহলে আসলে এই টাকা পয়সা বা বাহ্যিক কোনো কিছুরই আসলে তেমন কোনো মূল্য থাকে না। এই হাই থিঙ্কিংটাই আসলে আমাদের জীবনে একটা আনন্দের উৎস হতে পারে। এবং এটা আমি মনে করি যে এটা আরো অনেকের ক্ষেত্রে এটা এভাবে করে আসলে যদি প্যারেন্টিং স্টাইলটা এরকম হয়, তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের সামাজিক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আহ, আসলে আমরা দেখছি সবাই এখন দৌড়াচ্ছে বিভিন্ন জিনিসের প্রতি, কিন্তু আসলে যদি আমরা চিন্তা করি যে আসলে জীবনের পারপাসটা কি, যে জীবনটা আসলে যদি আমরা ওয়ার্থ ওয়াইল করতে চাই, শুধু সাকসেসফুল না, তাহলে আসলে আমাদের কি করা উচিত সেভাবে যদি আমরা আগাই, তাহলে আসলে জীবনটা অনেক সুন্দর হতে পারে। অসংখ্য আর ধন্যবাদ। যেটা হয় আসবো আপনার কাছে কারিশমা আবার শেষে। কারিশমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে বড় মানুষ হিসাবে এফআর খান কিংবা জামিল রেজা চৌধুরী স্যার যে বড় শুধু প্রকৌশল বিদ্যায় হননি, তিনি যে 360 ডিগ্রি এডুকেশন এবং পলিটিক্যাল কারেক্টনেস, ছেলেমেয়ের সাম্য, কালচারাল লিবার্টি থেকে শুরু করে যেসব ভ্যালুসগুলি থাকলে মানুষ বড় হয়ে ওঠে, আসলে তাদের সম্পর্কে আমি মনে করি যে এই দুই মানুষ সম্পর্কে গবেষণা হওয়া প্রয়োজন, লেখা প্রয়োজন। যে কারিশমা, আপনি নিশ্চয়ই স্যারকে নিয়ে লিখবেন, কেননা ইয়াসমিন সাবিনা খান এফআর খানকে নিয়ে একটা বই লিখেছেন, আমি পড়ছিলাম, অসাধারণ। এবং আপনি স্যার সম্পর্কে যা বলছিলেন, আপনার গ্রন্থটিও অসাধারণ হয়ে উঠবে। আমরা হয়তো কিছু জানি স্যার সম্পর্কে, কিন্তু পুরোপুরি আপনি অনেক কাছ থেকে দেখেছেন। আমি আরেকটা ছোট বিরতিতে যাচ্ছি, ফিরবো সবার কাছে শেষ কমেন্ট নেওয়ার জন্য। আমরা আবার ফেরত এলাম ৭১ বিশেষে। আমরা কথা বলছিলাম ডক্টর এফআর খান এবং ডক্টর জামিল রেজা চৌধুরীকে নিয়ে। আসলে এই দুইজন মানুষ সম্পর্কে একটা অনুষ্ঠানে কথা বলে শেষ করা অসম্ভব। আমরা তাদেরকে স্মরণ করলাম এবং তাগিদটা নতুন করে তৈরি করলাম যে তাদেরকে নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন এবং তাদের কাজেরও গবেষণা হওয়া প্রয়োজন। আমি শেষ পর্বে আবার একটু এফআর খান, আপনার কাছে যদি আসি, আপনার এই দুজন নিয়ে শেষ মন্তব্যের জন্য। ধন্যবাদ। আমি এতক্ষণ তো ডক্টর এফআর খান সম্বন্ধে বলেছি, এখন আমার শ্রদ্ধেয় টিচার ডক্টর জামিল রেজা চৌধুরী, যাকে আমরা জিআরসি স্যার বলি, ওনার সম্বন্ধে যত কিছুই বলার মানে সময় থাকবে না জানি, চেষ্টা করব। আমি ওনাকে টিচার হিসেবে পাই 3rd ইয়ারে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং উনি আমাকে পড়াতেন 3rd and 4th ইয়ারে, এবং আমার থিসিস অ্যাডভাইজার উনি ছিলেন। তারপরে থেকে হি বিকেম মাই ফাদার লাইক ফিগার। আমার সারা জীবনে 45 বছর ধরে এহেন কোনো ডিসিশন নাই যেটা ওনার সঙ্গে আমি আলোচনা করে নেই কিংবা উনি ওটা আমাকে কোনো দিক নির্দেশনা দেন নেই। সো হি ওয়াজ এ মেন্টর ফর মি। অন দ্য আদার হ্যান্ড, ডক্টর এফআর খান ওয়াজ এ মেন্টর ফর হিম। সো ইট ওয়াজ এ চেইন রিয়াকশন আর কি। তো আমি ওনার জীবনের দু একটা ঘটনা একটু বলতে চাই। আমরা যখন 4th ইয়ারে লাস্ট পরীক্ষা দিই স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিংয়ে, তখন উনি শেষ পরীক্ষার দিনে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, তবে অন্য কোনো ইউনিভার্সিটি এটা বলতো না, এটা যেহেতু সেই জন্য টাকা এখানে একটা বলি। এটা হচ্ছে যে তোমাদের লাস্ট স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় খাতাটা আমার গাড়ি পিছিয়ে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স থেকে, এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স থেকে তখন রিমেম্বার গাড়ির স্পেয়ার হুইল চুরি। তো ওই খাতাটা স্পেয়ার দামি কিছু ভেবে যে চোর ওটাও নিয়ে গেছে, চাকা নিয়েছে ওটাও নিয়ে গেছে। তো আমি এবং এই মনে মনে খুশি হলাম যে স্যার বললেন যে আগের পরীক্ষার মার্কটা ওটা কি পরীক্ষার মার্ক হিসেবে ধরে নেওয়া যায়, এক্সট্রাপোলেট করে পরীক্ষা দিতে পারবো। বাট দ্য থিং আই হ্যাভ লার্নড ইজ যে এই সততা না থাকলেও কিছু, এই ডিসিশন ইউনিভার্সিটি নিতে পারতো, স্যার নিজেই দিত, কিন্তু ছাত্রদের কাছে এই জিনিসটাকে বলে এবং আরেকটা সুযোগ দেওয়া একটা কত বড় শিক্ষণীয় ব্যাপার আমার লাইফের এখন পর্যন্ত। তারপর উনি আমাকে বললেন যে তাড়াতাড়ি এই যে কারিশমা বলেছে না যে একদম ভালো ছাত্র হতেই হবে, আর মাস্টার্সে আমার উনি বলে আচ্ছা বুয়েটেই পড়তে হয়েছে। বুয়েটে ভর্তি হয়ে আমি মাস্টার্স পরীক্ষাটা দিই।
তার সেদিন যে রাগ হয়েছে এটা আমি এখনো বুঝতে পারি। একদিনই ওনাকে রাগ হয়েছে চেহারায়, কারণ পরীক্ষা কেন দিলেন। তো ওনাকে জাস্ট খুশি করার জন্য আমি এক মুহূর্তে আইবিএ থেকে এমবিএ করতে, ওই যে রাউন্ডেড বলছেন না, তারা আবার বললেন যে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে এমবিএ করছো, আচ্ছা করো। বাট সেই এমবিএ কিন্তু আমাকে পরে অনেক কাজে, তো পরে অবশ্য আই গট মাই মাস্টার্স। আমি ফিরে এসে রিয়েল স্টেটে যখন চলে আসি, অ্যাজ এ রিয়েল স্টেটের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ারিং না শুধু ব্যাপারে যতখানি সবসময় এগিয়ে আসছে আমাদের সেক্টরকে এই আবাসন খাতে ওনার একটা অবদান রয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা একটা প্রপার বুঝতেও পারিনি, সেটা আস্তে আস্তে বলবো। এবং হি ওয়াজ এ লিডার অ্যাকচুয়ালি। তো এই লিডার প্রফেসরের মধ্যে লিডারশিপ পাওয়াটা আমাদের জন্য বিরাট বড়। একটু আগে পদ্মা ব্রিজের কথা বলা হয়েছে, অ্যাকচুয়ালি ওই চিটাগাংয়ে যখন আইবির কনভোকেশন হচ্ছিল তখন মানে বলেছিলেন যে আচ্ছা আমরা নিজেরা করতে পারি না, কথার মধ্যে টি ব্রেক। তো শামীমুজ্জামান স্যার সামনে, স্যার বললেন যে আচ্ছা জিআরসি স্যার আসুক একটু দেখি, তার চলে আসছে। স্যার এক কথায় এত কনফিডেন্টলি যে অবশ্যই আমরা করতে পারি, আর যদি সেরকম দরকার হয় সেটু কনসালটেন্সি বাইরে থেকে আমাদের এই সুযোগটা আমাদের আমরা আশা করি। তো এই যে একটা কনফিডেন্ট ইঞ্জিনিয়ারের একটা থেকে কিন্তু আজকে সত্যি কথা বলতে একটা বিশাল ফাউন্ডেশন মধ্যে জড়িত, এবং সেটা থেকে যারা এই ঘটনাটা জানে ওই সাহস বেড়ে গেছে, we can take decision which were not taken before. তারপরে একটা বিজনেস পার্টনারশিপে আমরা বিটিআই এর সঙ্গে উনি অত্যন্ত জড়িত ছিলেন। আমরা আর্থকুয়েকের কলাম জ্যাকেটিং এর রিসার্চ করেছি, এবং যেটা এখন ইউজ করলে পরে এক রিক্টার স্কেলে রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো এই ব্যাপারে উনি জি এরফান খান, আসলে তো স্যারের সম্পর্কে বলে শেষ করা যাবে না, আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা আরও নিশ্চয়ই একসময় আলাপ করব। মোস্তফা খালিদ, আমি যদি আপনার কাছে আসি, এরফান খান সাহেবের মেয়ে ইয়াসমিন সাবিনা খান তার বাবাকে আখ্যায়িত করেছিলেন স্ট্রাকচারাল আর্টিস্ট অফ আরবান বিল্ডিং ফর্মস, যে আপনি তো একাধারে শিল্পী, স্থপতি, সঙ্গীত শিল্পী, আপনি এই ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং আর্ট ফর্ম সবগুলিকে একসাথে কিভাবে দেখেন? সবই কি শিল্প? আসলে যখন কোনো কিছু কালোত্তীর্ণ হয়, সময় উত্তীর্ণ হয়, যেটা যে কোনো কিছু, যে কোনো বিষয়, সেই বিষয়টি কিন্তু আসলে শিল্পের পর্যায়ে যায়। আমরা ম্যাথমেটিক্সকে, গণিত বিদ্যাকেও শিল্প বলতে পারি, সবচেয়ে বড় শিল্প। তো সেই হিসাবে তো প্রকৌশল বিদ্যা তো শিল্পের পর্যায়ে উনি নিয়ে গেছেন। উনি প্রমাণ করেছেন যে না, একজন প্রকৌশলী ক্যান টার্ন ইনটু অ্যান আর্কিটেক্ট। এফার খান স্যার কিন্তু সেটা প্রমাণ করে ছেড়েছেন, এবং কোন পর্যায়ে উত্তীর্ণ হলে তাকে বিশ্বব্যাপী আর্কিটেক্ট এফার খান বলা হচ্ছে, উইদাউট হ্যাভিং একাডেমিক আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ড। উনি কিন্তু সম্পূর্ণরূপে একজন শিল্পের পর্যায়ে প্রকৌশল বিদ্যাকে নিয়ে গেছেন। সিমিলার ভাবে আসলে অনেক সময় আমার এখন মনে হচ্ছে জামিলুর রেজা স্যারের সাথে তো অনেকভাবেই আমার দেখা হয়েছে, কথা হয়েছে। কোনো সময় আমি যখন প্রতিযোগিতা করেছি উনি জুরিতে ছিলেন, কোনো সময় আমরা একসঙ্গে জুরি হয়েছি, কোনো সময় বিভিন্ন অকেশনে দেখা হয়েছে। উনি দেখালে শেষের দিকে তুমি নাকি গান বাজনা শুরু করেছো, তুমি নাকি গান বাজনা করছো। আমি বললাম জি স্যার এটা করছি, কিন্তু অনেকে তো অনেক কিছু করে, আমি সেটা না করে আমি গান বাজনা করছি, ছবি আঁকছি, আর্কিটেকচারও করছি। খুব ভালো, খুব ভালো, সবকিছু করা ভালো। এটা এই যে উনার যে মানে আগ্রহ সব বিষয়ের প্রতি। তারপর স্থাপত্যের ব্যাপারে তো উনার যে আন্ডারস্ট্যান্ডিং, উনার যে ধ্যান ধারণা, এটা আমরা অনেক স্থপতিদের কাছেও পাই না। কারণ স্থাপত্য মানুষের জন্য, এই যে কানেক্টিভিটিটা, এটাই অনেক সময় আমরা আর্কিটেক্টরা ভুলে যাই। আমরা যখন স্থাপত্য করি সেই স্থাপত্যটাকে মানে জনযোগাযোগ শূন্য করে ফেলতে পারি। সেই জিনিসটা উনি বুঝতে পারতেন যে ফর দ্য পিপল হচ্ছে কিনা। জামিলুর রেজা স্যার মানে he will remain in our image, in our memory, in our practice. এটা কিন্তু সবসময় আমাদের মাঝে উনি জাগ্রত থাকবেন। এফার খান স্যারের কথাও তো বলার অবকাশ নেই। ইনারা আসলে, আমি বারবার বলছি না যে আমরা যাদেরকে আলোর দিশারি বলি,
এই দিশারি হিসাবে ওনারা কিন্তু আমাদের সারা জীবন আমাদের মাঝে থাকবেন। এফআর খান স্যার বিশেষতভাবে প্রকৌশল দিকগুলোতে ওনার তো ব্যাপ্তিটা এত বেশি ছিল, আমরা এবং দূরে ছিলেন, আমরা দেখি না, কিন্তু ওনাকে দেখতে পাইনি, ওনার চর্চা করাটাও সামনে থেকে দেখতে পাইনি। উনি থাকবেন একভাবে, উনি থাকবেন টেকনিক্যাল আইকন হিসাবে, আর জামিলুর রেজা থাকবেন, আমি বারবার বলছি, যে এই জাতির অগ্রসরতার প্রতীক হিসাবে, যে এমন একজনকে সবসময় টেনে আনতে হয়, এমন একজনকে উনাকে লাগে, উনাকে ছাড়া হয় না, প্রয়োজন মেটে না। আমার কাছে এইটাই আশা যে আমরা এরকম জামিলুর রেজা স্যার চাই, আমরা আরো এফআর খান স্যার চাই। উনাদের মতন লোক না হলে একটা দেশ অগ্রসর হতে পারে না। এই ধরনের মানুষদের হাত ধরেই আজকে আমরা কিন্তু এই পর্যন্ত এসেছি। আমরা যা উন্নতি করেছি ভুলে গেলে চলবে না, এখানে তাদের অবদান, বিশেষ করে জামিলুর রেজা স্যারের প্রত্যক্ষ অবদান প্রতিটি ক্ষেত্রে আছে। আমরা এরকম জামিলুর রেজা স্যার চাই, ওনারা থাকবেন আমাদের মাথার উপরে, আমাদের স্মরণে, আমাদের স্মৃতিতে এবং আমাদের চর্চায়। ৭১ টিভিকে ধন্যবাদ স্যারের সম্বন্ধে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, দুজন সম্বন্ধে। এবার আমি একটু আনিসুল হকের কাছে আসি। মানে একটা মিঠুন, কি অবিশ্বাস্য, আমি তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে অনেক দিন জড়িত না, তারপরও আমি মূলত সাংবাদিকতা এবং লেখালেখির সঙ্গে জড়িত। আমাকেও স্যার বছরে অন্তত 6 বার স্মরণ করতেন কোনো না কোনো ইস্যুতে, কোনো না কোনো প্রেক্ষিতে। এবং ৭১-এর জন্মের সময়, আজ থেকে 10 বছর আগে গ্রুমিং সেশনগুলিতে জামিলুর রেজা স্যার আমার সাংবাদিকদের উদ্দেশ্যে, 100-200 সাংবাদিকদের উদ্দেশ্যে কিন্তু জীবন এবং স্থাপত্য, প্রকৌশল, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, 360 ডিগ্রি লাইফ সম্পর্কে কারিশমা যে বলছিলেন, আমাদেরকে কয়েক ঘন্টা বক্তৃতা দিয়েছেন, কথা বলেছেন, এবং এগুলি আমাদের আর্কাইভে আছে এবং অবিস্মরণীয় সে কথাবার্তা। একটা বড় মানুষ কীরকম হতে পারে। মিটন, আপনি শেষবারের মতো এ পর্বে। এফআর খান যেমন গগনচুম্বী স্কাইস্ক্রাপার বানিয়েছেন, তাই না? তিনি দেখিয়ে দিয়েছেন শুধু প্রকৌশলীর জন্য না, মানুষের জন্য স্কাই ইজ দ্য লিমিট, মানুষের একটা অনন্ত সম্ভাবনা আছে। তেমনি ভাবে জামিলুর রেজা চৌধুরী স্যার বাংলাদেশটাকে গড়তে তার প্রকৌশল বিদ্যা এবং তার এই যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানুষের প্রতি ভালোবাসাকে ব্যবহার করেছেন, এবং তার ছাত্রছাত্রী, তার সন্তান, নতুন প্রজন্মের মধ্যে এই জিনিসটাই ছড়িয়ে দিতে চেয়েছেন যে শুধু ভালো ছাত্র হলে হবে না, সবকিছু করো, বেশি করে পড়ো, বই পড়ো। আমার শুধু আজকের দিনে যেটা মনে পড়ছে যে স্যারের মৃত্যুর দিন 10 আগে স্যারের একটা লেখা আমাদের প্রথম আলোতে প্রকাশিত হলো। এটা আসলে আমি স্যারকে স্যার বললেন, আমি লিখে প্রকাশ করলাম। সেটাতে স্যার বললেন করোনা নিয়ে আর কি, আপনার 2020 সালের এপ্রিলের ধরা যাক 15 তারিখের থেকে উনি বললেন যে আমাদের উচিত আমাদের মোবাইল ফোনগুলো ব্যবহার করে প্রতিটা নিম্নবিত্ত বা অসচ্ছল পরিবারের কাছে নগদ টাকা পাঠানো। আজকে কিন্তু আবার 35 লক্ষ পরিবারের কাছে টাকা পাঠানো হচ্ছে, গত বছরও পাঠানো হয়েছে। যখন এই কাজগুলি হয় আমার মনে পড়ে যে আমার স্যার এই পরামর্শটা সবার আগে দিয়েছিলেন, হয়তো অন্যরাও ভেবেছেন কিন্তু স্যারও ভেবেছেন। কাজেই যেটা পলাশ ভাই বললেন, স্যার তো আছেন, স্যার থাকবেন, স্যারের এই ফিলোসফিটা, এই দর্শনটা আমাদের কর্তব্য হবে রিলে রেসের মতো, যেটা এফআর খান ভাই আমাদের এই স্যারের কাছ থেকে শুনলাম, যে এফআর খানের রিলে রেসের কাঠিটা জামিলুর রেজা চৌধুরী স্যারের কাছে এসেছিল, আর জামিলুর রেজা চৌধুরী আবার আমাদের এই এফআর খান স্যার ওনার হাতে পৌঁছে দিয়েছেন। এই কর্তব্যটা আমাদেরকে করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা শিক্ষার্থী আছে, তরুণ প্রজন্ম আছে, তাদেরকে বলতে হবে যে তুমি পেশাগতভাবে যেমন ভালো হবে তেমনি মানুষ হিসেবে ভালো হবে, এবং চারদিকে তাকাবে, শুধু নিজের বইয়ের বা নিজের রেজাল্ট, নিজের এটা দেখো নাকি কেরিয়ার দেখো না, মানুষকে দেখো, দেশকে দেখো। আনিসুল হক, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগই আছে, তারা লেখাপড়ার বাইরে তাদের দৃষ্টিভঙ্গি খুবই সীমিত, এবং এই জন্য তারা কিন্তু জীবনে এত ভালো রেজাল্ট করার পরেও অনেক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা আগাতেও পারছে না। তার উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী। তার অবর্তমানে তার এই আলোকবর্তিকা আমাদেরকেই বহন করে নিয়ে যেতে হবে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার শিক্ষা এবং সচেতন মানুষ হওয়ার শিক্ষা, পলিটিক্যালি কারেক্ট পারসন হওয়ার শিক্ষা, রুচিশীল মানুষ হওয়ার শিক্ষা, সর্বাঙ্গীন মানুষ হওয়ার শিক্ষা, মানে সকলকে মনে রাখার শিক্ষা। এবং আমি দেখেছি স্যার একটা ডাটসন 120Y গাড়ি
মানে আমি বুয়েটে ঢোকার সময় দেখেছি এটা 5-6 বছরের পুরনো, কেন উনি পিএইচডি অথবা কোনো একটা কাজে বাইরে গেছিলেন তখন এনেছিলেন। এটা দেখেছি তার জীবনের শেষ পর্যায় পর্যন্ত। এই যে এত সিম্পল লিভিং, ডক্টর জামিল রেজা চৌধুরী তার এক ডিজাইনের টাকা দিয়ে তো পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি কিনতে পারতেন, কিন্তু তার জীবনযাপন ছিল এক অসাধারণ একটা শিক্ষণীয় বিষয়। তার ছেলেমেয়েরাও সেটা পেয়েছে। আমি আশা করব কারিশমা আপনারা যেখানেই আসেন দেশ সেবা করবেন, প্রয়োজনে দেশে বেশি বেশি আসবেন, দেশের জন্য আবার দেশে এসেও কাজ করবেন। তো আপনার কাছ থেকে যদি শেষবারের মতো শুনি। কারিশমা, ধন্যবাদ। আমি আসলে শেষে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন বই লেখার ব্যাপারে, আমি একটা জাস্ট বলতে চাই যে আসলে আজকে বুয়েট অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কিন্তু একটা উদ্যোগ নিয়েছে তার উপর একটা মেমোরিয়াল বই লেখার জন্য। সেটা আজকে প্রকাশিত হবে। সেখানে 112 জন তার শিক্ষক, তার সহকর্মী, তার ছাত্রছাত্রী এবং অন্য যারা তার সাথে কাজ করেছেন তারা সেই বই কন্ট্রিবিউট করেছেন। বইটা ফ্রি বই হিসেবে, ইবুক হিসেবে ডাউনলোড করা যাবে jr23.net ওয়েবসাইট থেকে বা বুয়েট অ্যালুমনাই ওয়েবসাইট থেকে। আমি মনে করি এই বইটা পড়লে, আজকে তো খুব স্বল্প সময়ের মধ্যে আমরা কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম, কিন্তু ওই বইয়ে আরো তার মানে বিভিন্ন দিক সম্পর্কে লেখা হয়েছে এবং আসলে বইটা উৎসর্গ করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে। কারণ আমার বাবার সবসময় এটা একটা খুব বিশ্বাস ছিল যে ওনার কিছু কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে উনি দেখে যেতে পারেন নাই যে বাংলাদেশি কেউ বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছে, এটা ওনার একটা স্বপ্ন ছিল যে উনি দেখে যাবেন। তারপর যে বাংলাদেশ টেকনোলজির ক্ষেত্রে যে তার যে অপার সম্ভাবনা আছে সেটাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাবে, সেটা উনি দেখে যেতে পারেন নাই। কিন্তু আমি মনে করি যে তার জীবনাদর্শ, ওই বইটা অনেকে পড়ে দেখতে পারেন, সেখানে বিভিন্ন জন লিখেছেন যে কিভাবে আসলে তিনি তাদের তাদের বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়েছেন যে ভবিষ্যতে এই আলোক পত্রিকাটা কিভাবে নিয়ে যেতে হবে আর কি। তো আমি মনে করি যে তার যে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার যে আশা বা তার যে বাংলাদেশ সম্পর্কে আশাবাদ ছিল, সেটা অবশ্যই একসময় কার্যকরী হবে। অসংখ্য ধন্যবাদ কারিশমা। মানে স্যারের আরেকটা কথা সব শেষে আমি একটু বলতে চাই যে উনি সবসময় বলতেন যে মানুষ যেই ডিসিপ্লিনেই লেখাপড়া করুক তাকে বিজ্ঞান চর্চাটা শেষ অনেক দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, বাণিজ্য কিংবা মানবিক বিভাজনের পরেও। এবং উনি আরেকটা জিনিস বলতেন যে অঙ্ক না জানলে পৃথিবীতে কোনো কিছু করাই মুশকিল। শেষে তিনি কারিশমা জানেন, মিঠুন হয়তো জানেন যে উনি গণিত অলিম্পিয়াডের সাথে বিশেষভাবে যুক্ত হয়েছিলেন। মানে বাংলাদেশের মানুষকে অঙ্ক মনস্ক করে তোলার ব্যাপারে তার একটা বিশেষ ভূমিকা ছিল। এবং এই কথাটা আমি সবসময়ই বলি এবং আজকে অনুষ্ঠান আমি এভাবে শেষ করতে চাই। বাংলাদেশের শিক্ষা কার্যক্রমেও যে কোনো বিভাজনে অঙ্ক এবং বিজ্ঞানকে শেষ মুহূর্ত পর্যন্ত রাখা উচিত। এবং একটা জাতিকে বিজ্ঞান এবং অঙ্ক মনস্ক না করা গেলে মৌলবাদ, জঙ্গিবাদ, পশ্চাৎপদতা থেকে অনেক কুসংস্কারের মধ্যে আমরা পড়ে যাব। তাই এই দুই মহান মানুষের স্মরণে আজকে আমাদের একটাই স্লোগান হোক, আমরা একটি বিজ্ঞান মনস্ক অঙ্ক জানা জাতি হিসেবে পরবর্তী প্রজন্মকে গড়ে তুলি। সকলকে ধন্যবাদ।